বাজনা হচ্ছে, বাজনা। বিশ্ববিখ্যাত পাবো। আমি বলার মাধ্যমে বলবো, দেখে চলে আসুন। নবাবটা দেখাই, এটা একটা সমাধি সাইড। এখানে সমাধি দেখুন আপনার একটু বিরাট কিন্তু নম্বর সমাধি। আমাদের কিন্তু 8 ফুট লম্বা, মানুষটা কিন্তু 8 ফুট হবে না, মানুষ হবে 6.5 ফুট। তিনি খুব বেকারবেলা মানুষ। তিনি নাম নবাব সুজাউদ্দৌলা খাবারে এবং নবাব সুজাউদ্দৌলা বলে। কিন্তু সিরাজের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আলিউদ্দিনের সঙ্গে সম্পর্ক নাই। আপনাকে একটা যখন ভিডিও করছেন তাহলে আপনাকে আবার প্রথম নবাব থেকে আপনাকে জানাবো। মুর্শিদ কুলি খান, যার নামে মুর্শিদাবাদ। এই মুর্শিদ কুলি কিন্তু একটা ব্রাহ্মণ করছে, মুসলমানের জন্ম নেয়। তাহলে মুর্শিদ কুলি খান নামটা কে কে এলো? আর ও বাংলা বিহার উড়িষ্যা নবাব কে কে এলো? ওর নাম ছিল সুধাংশু নারায়ণ, ওর বাবার নাম ছিল দর্প নারায়ণ। ওটা ব্রাহ্মণ ঘরের ছেলে। তাহলে মুর্শিদ কুলি খান নামটা কে কে এলো? বাংলা বিহার উড়িষ্যা নবাব কে কে এলো? আমি একটা পড়ি। ওর বয়স যখন ছিল 9 থেকে 10 বছর, ওর মা বাবা দুটোই মারা যায়। বাপ মামারও ছিল 10 বছর বয়সের ছেলে যদি মারা যায় তাহলে কীভাবে ছেলেটা মানুষ হবেই? আত্মস্বজন পাড়া পড়তে বসে পাড়া, তারা কিন্তু পাশের ছেলেটাকে টেনে লাগবে। ওই ছেলেটি কী হয়, ধাক্কাই মানুষ হয়। ওর বয়স যখন ছিল 17 থেকে 18 বছর বয়স হলো, তার শরীরে একটা তাগত আসলো। দিল্লির আশেপাশে বাড়ি ছিল, উনি দিল্লির বাজার রাস্তা থেকে এসে কুলিগিরি কাজ করত। একজন মুসলমান ব্যক্তি খান বংশ, তাহার নাম ছিলেন লতিফ খান। উনি খুব ধার্মিক লোক ছিলেন, উনি পড়াশোনা লোক ছিলেন। উনি দিল্লির বাজারে এসে কিছু সওদা করছে, তার সওদাটা বাড়িতে পৌঁছাতে হবে। একটা মানি লোক তো, তখনকার যুগে কোনো যানবাহন ছিল না, তখনকার যুগে ছিল কুড়ি। এক নামে একটা কুলি বিলে, আর এক নামে একটা মুটে বিলে। লতিফ খান চিৎকার করে ডাকলো, কুলি কোন হাই, কুলি কোন হাই, কুলি কোন হাই। 3 বার চিৎকার মারল লতিফ খান। শব্দটি যে সুদর্শন নারায়ণের কানে পৌঁছলো। সুদর্শন নারায়ণ ছুটতে সব বললো যে হুজুর আপনি কুলি ডাকলেন? হ্যাঁ, আমি একটা কুলি ডেকেছি। আপনার প্রয়োজনটা? আমি কিন্তু একটা কুলি, আমার এই বসটা না বেটা বাড়িতে পৌঁছাতে হবে। ওর মাথায় কিনে বসটা পৌঁছে দিল, ওকে ন্যায্য মূল্যটা দিয়ে দিল। ন্যায্য মূল্যটা দেওয়ার পরে জিজ্ঞাসা করলো লতিফ খান যে বেটা তোমার দেখতে খুব সুরাতটা ভালো, দেখতে খুব ফিকারটা ভালো, এখন তোমার 18 থেকে 19 বছর বয়স হবে, এই বয়সে তুমি কুড়িগিরি কাজ করছো, তোমার পরিচয়? মানে আমার পরিচয়, আমি একটা ব্রাহ্মণের ছেলে, আমার বাবার নাম ছিল দর্প নারায়ণ, আমার নাম সুধাংশু নারায়ণ। আমি ছোটো থেকে বাপ মাহারা, আমি ধাক্কায় মানুষ হয়েছি, আমার শরীরে তাগদ আসা করি, আমি কিছুদিন থেকে কুড়িগিরি করে খাই। লতিফ খান বললো আমি যদি বেটা তোমাকে নিজের ছেলের মতো বাড়িতে রেখে থাকবে তাহলে আমি থাকতে পারি, কিন্তু বিনা কর্মতে খাওয়াই যায় না, বিনা কর্মতে থাকাই যায় না, আপনি একটা কর্ম দেখিয়ে দেবেন। লতিফ খান বললো আমার বাড়িতে কোনো কর্ম নাই, আজ থেকে তুমি আমার বাড়ি হলে পহরিদার। সুধাংশু নারায়ণ বললো আমি যদি বাড়ি পহরিদার হই আমার হাতে কিন্তু একটা অস্ত্র দরকার, বিনা অস্ত্র তো পহরিদার টাকা তো মানায় না। লতিফ খান বললো তুমি ঠিকই বলেছো। লতিফ খানের বাবার হাতের ছিল ঘরে খান তালোয়ার, ওই তালোয়ারটা বাড়ি খেলে সুধাংশু নারায়ণের হাতে তুলে দিল। ওই দিন থেকে সুধাংশু নারায়ণ লতিফ খানের বাড়ি হলো পহিদার। ওই বাড়িতে 5, 7, 6 বছর ছিলেন। লতিফ খান যখন নামাজ পড়তো, কোরআন শরীফ তেলাওয়াত করতো, ওই টাইমটা সুধাংশু নারায়ণের হাতের তালোয়ার হাতে গার্ড করতো। একদিন লতিফ খান কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে একটা অক্ষর ভুল পড়েছিল, উচ্চারণটা ভুল এসেছিল। সুধাংশু নারায়ণ বললো যে হুজুর আপনাকে একটা কথা বলবো। বলো কি কথা? আপনার একটা অক্ষর ভুল পড়েছে, উচ্চারণটা ভুল এসেছে। উনি পিছিয়ে পড়ে দেখলো সত্যিই তো ভুল। লতিফ খান বললো তুমি তো একটা ব্রাহ্মণের ছেলে, তোমাকে তো কোনো বই পড়তে দেখলাম না, আমার ভুলটা তুমি ধরলে কী করে? বলে আপনি প্রতিদিন পড়েন, এটা শুনে মুখস্থ, তাহলে তুমি বইটা পড়তে পারবে? বলে বইটা আমি পড়তে পারি, কিন্তু চোখে না দেখে পড়তে পারবো না, দেখে পড়তে পারবো। লতিফ খান তার কথা শুনে তাজ্জব বলেন, নিজের আসনটা সুধাংশু নারায়ণকে বিছিয়ে দেবো, এই আসনে বসে তুমি কোরআন শরীফ তেলাওয়াত করবে। ওই আমি তোমার পাশে বই নিয়ে বসলাম, আমার ভুল তুমি ধরলে, তোমার ভুলটা আমি ধরতে পারি কিনা? সুধাংশু নারায়ণ ওই বাড়ির রীতিরকম সব জানত। এক বদনা পানি অতি ভক্তির সঙ্গে উজু করলেন, তলোয়ারটাকে উজু করালেন, বিসমিল্লাহ রহমান রাহিম বলে সে জাহানের মধ্যে বসলেন। বিসমিল্লাহ রহমান রাহিম বলে হাতের তলোয়ারটা ডান পাশে রাখলেন। বাম পাশে লতিফ খান মাথার উপর লোক দাঁড়িয়ে আছে, একটা ব্রাহ্মণের ছেলে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনার জন্য। সুধাংশু নারায়ণ যখন কোরআন শরীফ তেলাওয়াত করছিল, ওই তলোয়ারটা ঝুঁকি মেরে নাচতে ওর মাথার উপর সৈন্যর উপর ঘুরতে লাগলো। একটা 5 থেকে 7 কেজি ওজনের নহত তলোয়ার, যতক্ষণ ধরে সুধাংশু নারায়ণ কোরআন শরীফ তেলাওয়াত করেছিল, অতক্ষণ পর্যন্ত তলোয়ারটা সুধাংশু নারায়ণকে সৈন্যর উপরে গার্ড করছিল। এরকম যদি কেউ অলৌকিক কাজ দেখাতে পারে তাদেরকে বলা হয় পীর ও মুর্শিদ। তাই সেদিন থেকে তার নামটা রাখিল লতিফ খান।
এই কথাটা দিল্লির সম্রাট অরঙ্গজেবের সঙ্গে লতিফ খানের সঙ্গে ছিল গার্হস্থ্য বন্ধুস্থ একই ক্লাস ফ্যান। মাঝে মাঝে লতিফ খান অরঙ্গজেবকে গল্প শোনাতেন। এর জীবনী কথাটা সম্পূর্ণ তুলে দিলেন অরঙ্গজেবের কানে গল্পের মাধ্যমে। অরঙ্গজেব বলল, বন্ধু যে ছেলে অলৌকিক কাজ দেখেছে আপনার বাড়িতে আছে? বলে, হ্যাঁ আমার বাড়িতে আছে। আপনি কালকে আর চোখের সামনে এলেনে খাড়া করুন, আমি নিশ্চয়ই দেখতে চাই, কানে শুনলে হবে না। অরঙ্গজেবের অর্ডার পেয়ে তারপর নিলে অরঙ্গজেবের মুখের সামনে খড়া করলো। অরঙ্গজেব তার রূপ দেখে, চেহারা দেখে, এখানে তার খাপের তলোয়ার, তার বডি ছিল 6.5 ফুট, তার বয়স ছিল 24 থেকে 25 বছর। অরঙ্গজেব তার মুখ দেখে, চেহারা দেখে মগ্ন হয়ে অরঙ্গজেব বলে, তুমি যাও বাংলা বিহার উড়িষ্যা নবাব হয়ে তুমি রাজতন্ত্র পরিচালনা করো, তোমার পক্ষে সম্ভব। এই জায়গাটার নামটা ছিল তখন মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ নামটা মুছে দিল, যে নামটা বসিয়ে দিল মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খান নামে মুর্শিদাবাদ। সেই মুর্শিদ কুলি খান জামাই সুজাউদ্দিন খান। এই মুর্শিদকে লিখেছে আর বাংলা বিহার উড়িষ্যা নবাব, ইনি তার সেনাপতি ছিলেন। আলিবর্দী ছিলেন দেওয়ান, মীর জাফর, মীর মদন মোহন জাফর আলী খান, রাজা রাজবল্লভ সবাই কিন্তু মুর্শিদ কুলিকের কর্মচারী ছিলেন। উপযুক্ত দেখে এর সঙ্গে মেয়ের বিয়ে দিলেন। তারা কী হলো, জামাই এবং সেনাপতি। মুর্শিদ কুলিকার মেয়ে আজমনিসা বেগম। অনেকে নাকি বলে বাচ্চা ছেলের করে দেখে তাকে নাকি জীবন্ত খবর দেওয়া আছে, ওই পারে তার সমাধি আছে। ওই মেয়েটি ভদ্র মহিলা, একটা বাজে কথা বলে, ফালতু কথা বলে। ওই মেয়েটা একটা ভদ্র মহিলা, বাচ্চা ছেলে করে যায় গাছের ফল ছিঁড়ে এনে খাবে, কোনো মায়ের সন্তান দেবে, কোনো মায়ের সন্তান দেবে না। একটা করে যদি কলিজা খায়, বছর 360টা কলিজা খেয়ে নেবে, দেশে ছেলে থাকবে। ওই মেয়েটি খুব ভদ্র মহিলা। একটা সন্তানের মাহার পর মেয়েটা টিবির হয়ে মারা যায়। ওই ছেলেটির নাম ছিল সাফরাব খান। ইনি আবার দুসরা সংসার করেছেন। এই পক্ষ ছেলে ছিলেন, ওই পক্ষ বড় ছেলের নাম হয়ে সাফরাব খান। মুর্শিদ কুলি খা 1725-এ মৃত্যু হয়ে গেল। 1725 থেকে ইনি রাজতন্ত্র মালিক হয়ে গেল। মুর্শিদ কুলিকার পর থেকে সুজাউদ্দিন 14 বছর রাজতন্ত্র চালিয়েছিল। কিন্তু এর বেলায় আলিবর্দী সিরাজদৌল্লার নানা সেনাপতি ছিলেন। এর বেলায় ইনি যারা রাজতন্ত্র চালাতে, ওই টাইমে মারহাট্টা বুর্গিদের অত্যাচার। বুর্গি মানে কি বুঝে, ডাকাত দুটারা। এই ডাকাতের সর্দার ছিল বাক্সার পণ্ডিত, তার সঙ্গে বন্ধুত্ব থাকলো, সে থেকে লোকটা বন্ধ হলো। তখন নবাব সুজাউদ্দিন বলে, বন্ধু আমরা হিন্দু মুসলমান এক মায়ের সন্তানে মিলেমিশা করি, কাজে হারি কবো না লাগ। তাই নবাব সুজাউদ্দিন না এই মসজিদটা আর মন্দিরটা তৈরি করলো। ওই মন্দিরটা বাক্সার পণ্ডিত পুজো দিত, আর নবাব সুজাউদ্দিন নমাজ পড়তো। দুই বন্ধু ধর্মটাকে একত্র করে জায়গাটার নাম রেখেছে রুশিনী বাগ। রুশিনী মানে আলো, বাগ মানে বাগিচা। এটা নয় বাগান বাড়ি, কিন্তু বাস্তব বাড়িরা এত সুন্দর যদি বাগান বাড়ি হয়, তাহলে বাস্তব বাড়িটা কোথায় ছিল আপনি নাম তো জানেন। ইতিহাসের পাতা আছে হিরে ঝিল, মতি ঝিল দুটো। ওই পারে মতি ঝিল, এই পারে হিরে ঝিল। এই গেটটা পারে সামনে হিরে ঝিল। হিরে ঝিল থেকে আসতেন উনি। এটা নয়ের বিশ্রাম খানা আর বারাম খানা। উনি মৃত্যুর আগে বড় ছেলে সাফরাব খানকে বললেন, যা মৃত্যু হলে আমার এই ঘরে সমাধি দেবে। তার সমাধি এই ঘরে দেওয়া হলে, ওই পাশে ওর দ্বিতীয় স্ত্রীর সমাধি। এরপরে এই ছেলে রাজ্যের মালিক হলো। সাফরাব খান ভাগসর পণ্ডিতের কাজ ছিল নবাব সুজাউদ্দিনকে বন্ধুরূপে গার্ড করতো, আর এই ছেলেকে নিজের ছেলের রূপে গার্ড করতো। এই ভাগসর পণ্ডিতকে আর এই ছেলে সাফরাব খানকে একই দিনে হত্যা করলো সিরাজদৌল্লার নানা আলিবর্দিন। এই ছেলেকে হত্যা করে আলিবর্দিন হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার নবাব। আলিবর্দিনের ভগ্নিপতি হলেন মীর জাফর। তাই মীর জাফর গেল সেনাপতি। তাই মীর জাফর সেনাপতি বলেছিল আলিবর্দিকে, আপনার মৃত্যুর পর আমি, সেটা তো হতে পারলো না। আলিবর্দি বেঁচে থাকি সিরাজকে রাজতন্ত্র মালিক করলো। 1756-তে আলিবর্দি মৃত্যু হয়ে গেল। 1757-তে পলাশির যুদ্ধে মীর জাফর সিরাজকে পরাজয় করালো। সিরাজ এখান থেকে পালিয়ে গেছিল। ভগবানগুলার ব্যাংক থেকে সিরাজকে ধরে এসে মীর জাফরের বাড়িতে এনে হত্যা করেছিল। তার ডেড বডি আপনার খোশবাগ দেখতে পাবেন। সিরাজের ডেড বডি খোশবাগ। সিরাজকে যারা ভালোবাসত, আত্মস্বজন 17 জন লোক এসেছিল, তারা পাটনায় থেকে তাদেরকে মীর জাফর বিষ খাইয়ে মেরিয়েছিল। এক টানে 17টা সমাধি আছে, ওখানে 34খানা সমাধি আছে সিরাজ পক্ষ লোক। সিরাজকে যারা ভালোবাসত তারা ওইখানে তাদের সমাধি আছে। তাই সিরাজের সমাধি খোশবাগ। তাই বলছে, কী হলো রে জানো, কী হলো রে জানো, পলাশের ময়দানে নবাব হারানো। বিদেশ বে ভুল হলো, হাইরে দেশের মাটি, চাঁদুয়াটাই কাঁদে কাঁদর তাল নোটে। এই খবরটা দিও রে ভাই, দেশের প্রতি ঘরে ঘরে সৈন্য মারা গেল পলাশির ময়দানে। পলাশিতে মল নবাব খোশবাগে তার মাটি, চাঁদুয়াটাই কাঁদে কাঁদে সোর তাল নোটে। শহীদ যুদ্ধ করেছে। সিরাজদৌল্লার নামটা দেখুন কত বড় নাম।
এই জয় মুখ বন্ধ করবে একবার বলেছে কেন মুখটা ভালো লাগে এদিকে যাবো দুটো নোট দিয়েছিল আমি মজা আইছিল পরীক্ষা চলতে